তবে আমাদের কথা, ওনারা কি আসলে সকল নারীকে রিপ্রেজেন্ট করছেন? ম্যাস পিপলের ডিমান্ডকে কি ওনারা অ্যাড্রেস করছেন? আমরা আজকের আলোচনায় দেখিয়ে দিব ওনারা ওনাদের কথিত ওনাদের যে দাবি অ্যাকচুয়ালি সেটা বেগ। ওনারা ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন না, বা ম্যাস পিপলের যে ডিমান্ড সেটাকে ফুলফিল করছেন না। শুরু করবো 24-এর গণ অভ্যুত্থান নিয়ে। যে আপনারা 313 পেজের প্রতিবেদনটিতে দেখবেন 1971 সালের বীরঙ্গনাদের সম্মাননার কথা বারবার এসেছে এবং আমরা এই সাধুবাদ জানাই। তবে 24 নিয়ে কোনো সিঙ্গেল কথা আমরা দেখতে পাই না। তাহলে কি 24-এর নারীরা নারী নয়? 24-এ যে নারী শহীদ হয়েছিলেন বা শহীদ যে ভাইরা ছিলেন, তাদের স্ত্রী, তাদের মা, যে শহীদ জননীরা আছে, তাদের পুনর্বাসন নিয়ে, তাদের ট্রমা হিলিং নিয়ে প্রস্তাবনা কোথায়? আমি পার্সোনালি এমন নারীকে চিনি যিনি একজন হোম মেকার ছিলেন। জুলাইয়ে তিনি রাজপথে ছিলেন, তার ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি প্রতিদিন রাজপথে ছিলেন, কিন্তু এখন ওনাকে রেগুলার বেসিসে সাইকিয়াট্রিস্ট হেল্প নিতে হচ্ছে। ওনার বাবা, ওনার হাজবেন্ড সলভেন্ট বলে ওনার পক্ষে এটা পসিবল হচ্ছে। তবে আমাদের শ্রমিক ভাইদের ওয়াইফের কি অবস্থা? আমাদের শ্রমিক ভাইদের মায়েদের কি অবস্থা? একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে সেই মায়ের এখন কি অবস্থা? নারী অধিকার কমিশনকে একবারও জানতে চেয়েছেন? বা তাদের প্রস্তাবনায় কি আমরা এই প্রতিফলন দেখেছি? দেখতে পাইনি। শিরিন পারভীন হককে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন একটি টক শোতে যে আপনারা ধর্মীয় আইনকে বৈষম্যমূলক বলছেন, ধর্মীয় আইন নারীর প্রতি জুলুম সৃষ্টি করে, তো আপনারা যে ধর্মীয় আইনের সংস্কার চাচ্ছেন, সেই সংস্কারের মধ্যে, সেই সংস্কার কমিটিতে কোনো আলিম ওলামা বা ধর্মীয় স্কলারকে রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি বা কেন রাখেনি? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রয়োজন বোধ করেন। তিনি কোনো ধর্মীয় স্কলারকে সেই কমিটিতে, বা ধর্মীয় স্কলার নারীও আছেন, তিনি চাইলে নারীদের সাথেও বসতে পারতেন। আপনারা পিছনে যে প্রস্তাব সুপারিশ ফর্মটা আছে সেখানে দেখবেন তিনি বিভিন্ন সংগঠনের সাথে বসেছেন, উদীচী, ছায়ানট সহ প্রত্যেকটা সংগঠনের সাথে বসেছেন। তো আমাদের আলিম ওলামারা কোথায়, বা আমাদের যে নারী স্কলার আছেন ওনারা কোথায়? শিরিন পারভীন হককে জনাব নাসিমা আপা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ধর্মীয় সংস্কার যে করতে চাচ্ছেন, তো ধর্মীয় আইনগুলো তো আমাদের বিশ্বাস, তখন তিনি বলে দেন যে কোন ধর্ম? আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি যে ধর্ম সেই ধর্ম, আপনি কি আপনার ধর্ম ভুলে গিয়েছেন? আপনি কেন প্রশ্ন করছেন যে কোন ধর্ম? দেখুন, আমরা বলতে চাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ তাদের ফেইথকে আঁকড়ে ধরে, তাদের ফেইথের মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিচালনা করে। আমাদের ফেইথই আমাদের ট্র্যাডিশন, আমাদের ফেইথই আমাদের কালচার। আপনারা আজকে আমাদের যে প্ল্যাটফর্মের নাম ট্র্যাডিশনাল শি, ওইখান থেকে আপনারা একটা ভিউ পেয়ে যাবেন বা কনসেপ্ট পেয়ে যাবেন যে আমাদের ম্যাস পিপল, আপনারা যদি নারীদেরকে দেখেন বা জুলাইয়ে যদি আপনি রাজপথে দেখেন যেসব নারীরা চলে এসেছিলেন, আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা কি চায়। তারা অবশ্যই ধর্মকে তাদের লাইফে চায়, তাদের জীবন ব্যবস্থা হিসেবে চায়, তাদের কালচার, তাদের ট্র্যাডিশন, তাদের মোরালিটি সবকিছুকে শেপ করে ফেথ। সেই ফেথকে আপনি বাদ দিয়ে, এতগুলো মানুষের দাবিকে বাদ দিয়ে আপনি কখনোই বলতে পারেন না যে আপনি ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন, আপনি নারী উন্নয়ন করছেন, নারীর প্রতি বৈষম্য ঘটাচ্ছেন। আমি এখানে দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো, আমার ফিলোমেট্রা বাকি পয়েন্টস নিয়ে কথা বলবে। 41 থেকে 45 নম্বর পেজে নারী সংস্কার কমিশনে বারবার এসেছে পাহাড়িদের যে জীবনযাত্রা বা পাহাড়িদের যে আইনি ব্যবস্থা সেটা নিয়ে। 41 থেকে 45-এ বেশ কয়েক জায়গায় ওনারা বলেছেন যে পাহাড়িদের যে নিজস্ব গোত্রভিত্তিক আইনি ব্যবস্থা আছে সেগুলো যাতে মেইন স্ট্রিম যে আইন ব্যবস্থা আছে তার সাথে ইন্টিগ্রেট করা হয়। ইভেন এমন কথাও বলা হয়েছে, এমন প্রস্তাবনাও দেওয়া হয়েছে, কোনো পাহাড়ির সাথে যদি কোনো নন পাহাড়ির মামলা হয় এবং সেই মামলা নিরসনের ক্ষেত্রে সেখানে যাতে একজন দোভাষী নিযুক্ত করা হয় এবং পাহাড়িকে যাতে তার গোত্রভিত্তিক আইনের মাধ্যমেই সেই মামলা নিরসন করা হয়। আপনারা কি আপনার 45 নম্বর পেজে গেলে দেখতে পারবেন। তার মানে ওনারা পাহাড়ের কৃষ্টি, কালচার, ট্র্যাডিশন, তাদের ফেইথ, ভ্যালু সবকিছুর প্রতি সম্মানজনক পজিশন রাখছেন। তাহলে আমরা কোথায়? আপনি পাহাড়িদের প্রতি, পাহাড়িদের গোত্রভিত্তিক আইনের প্রতি, তাদের ভ্যালুজের প্রতি, তাদের ট্র্যাডিশনের প্রতি, তাদের কালচারের প্রতি একটা সম্মানজনক মনোভাব রাখছেন। ইনফ্যাক্ট নন পাহাড়িদের সাথে মামলা নিরসনের ক্ষেত্রেও আপনি চাচ্ছেন সেখানে যাতে তাদের আইন দ্বারাই তাদেরকে ট্রিট করা হয়, একজন দোভাষী নিযুক্ত করা হয়। তো বাংলার এতগুলো মানুষ যে ধর্মটাকে পালন করছে বা ধর্মটাকেই তাদের ট্র্যাডিশন, কালচার হিসেবে চিন্তা করছে, তাদের জীবনযাত্রা হিসেবে বেছে নিয়েছে, তাদের দাবি কোথায়? বা তাদের আইনগুলোকে কেন আপনার কাছে মনে হচ্ছে যে নিছক একটি বৈষম্যমূলক আইন? আপনি ধর্মকে নিছক যদি রোজা এবং নামাজ হিসেবে ট্রিট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এখানে ট্র্যাডিশনাল শি বলে দিতে চাই ধর্মই আমাদের ট্র্যাডিশন, ধর্মই আমাদের কালচার, ধর্মই আমাদের জীবন ব্যবস্থা এবং আমাদের মোরালিটিকে, আমাদের জীবন ব্যবস্থাকে শেপ করে আমাদের ধর্ম। এবং আপনি আমাদের ফেথকে, আমাদের ফেথের অ্যাগেনস্টে গিয়ে যদি কোনো আইনের কথা বলেন তার মানে আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না, আপনি বাংলার বেশিরভাগ মানুষকে, বেশিরভাগ নারীকে রিপ্রেজেন্ট করছেন না। ওনারা বলতে চাচ্ছে ওনারা ধর্ম যেহেতু বৈষম্য, ধর্ম যেহেতু নারীর প্রতি জুলুম সৃষ্টি করছে তাদের ভাষ্য মতে, তাই ওনারা একটি ইউনিফর্ম ল চাচ্ছেন বা সিভিল ল চাচ্ছেন, অর্থাৎ ধর্মীয় আইন ঐচ্ছিকভাবে থাকবে, ধর্মীয় আইন থাকবে এবং পাশাপাশি ওনারা একটি সিভিল কোড চাচ্ছেন
এই সিভিল কোড ওরা 4টা সেক্টরের প্রস্তাবনা দিয়েছেন: বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং অভিভাবকত্ব। এই 4টি সেক্টরে ওনারা একটি সিভিল বা ইউনিফর্ম ল চাচ্ছেন বা অভিন্ন আইন চাচ্ছেন, যে অভিন্ন ল ঐচ্ছিকভাবে প্রত্যেকটি মানুষের উপর প্রযোজ্য হবে, প্রত্যেকটি নারীর উপর প্রযোজ্য হবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সবার উপর প্রযোজ্য হবে। আমার দুটো প্রশ্ন, আপনি যে অভিন্ন লয়ের কথা বলছেন, এই অভিন্ন লয়ের বেস কি হবে? যেমন আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্মের বেস হচ্ছে আমার কোরআন সুন্নাহ। যিনি হিন্দু ধর্মের, তার ধর্মগ্রন্থ অনুযায়ী তার ল। যিনি খ্রিস্টান, তার বাইবেল বা তাদের যে ধর্মগ্রন্থ তাদের অনুযায়ী। তো আপনি যে অভিন্ন ল নিয়ে আসছেন, সেই লয়ের বেস কি? সেই লয়ের কথা আপনি বলতে গিয়েছেন যে বিভিন্ন দেশের মডেল। এখন বিভিন্ন দেশের মডেলকে আপনি কি হবে, যেমন আপনি কোন মডেলকে ফলো করবেন? ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মডেল, আমেরিকার মডেল, নাকি মিডল ইস্টের মডেল, নাকি ইস্টার্ন কান্ট্রিগুলোর মডেল? এখানে আরো প্রশ্ন থেকে যায় যে আপনি যদি এখন দেখেন আমি যদি ইউরোপিয়ানদের কথা চিন্তা করি, যে ইউরোপিয়ানদের মধ্যে খোদ তাদের কৃষ্টি কালচার, তাদের ট্র্যাডিশন, তাদের ফেথকে অবলম্বন করে তাদের আইনের মধ্যে কিন্তু বিভিন্ন ডিফারেন্স আমরা দেখতে পাই। তারা কিন্তু এক আইন দিয়ে পুরো ইউরোপ কিন্তু চলছে না। আপনি যদি এখন বলেন যে আপনি আফ্রিকার একটা ল বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে দিবেন, আফ্রিকার ট্র্যাডিশনের সাথে, আফ্রিকার মানুষের জীবন ব্যবস্থার সাথে, আফ্রিকার অর্থনৈতিক অবস্থার সাথে, মানুষের চিন্তা চেতনার সাথে, ভৌগোলিক অবস্থানের সাথে বাংলাদেশ কি মিলে? তাহলে আপনি এই যে মডেল উপস্থাপন করতে চাচ্ছেন বা আপনি যে একটা অভিন্ন ল বানাতে চাচ্ছেন, এর বেস সম্পর্কে আপনার কোনো রিসার্চ কেন নেই? আপনি কেন জানাতে চাচ্ছেন না যে এই মডেলের বেস কি হবে? দেন সেকেন্ড প্রশ্ন, আপনি বলছেন যে সিভিল ল আসবে অ্যান্ড যে চাই ধর্মীয় ল পালন করবে, যে চাই সিভিল ল অনুযায়ী তার আইনি ডিস্ট্রিবিউশনটা হবে, উত্তরাধিকার, ইনহেরিটেন্স বলেন, বিয়ের ক্ষেত্রে বলেন। এখানে আমি আপনাকে একটা উদাহরণ দেই। একই পরিবারের মধ্যে ভাই বোন, ভাই চাচ্ছেন ধর্মীয় ল অনুযায়ী, বা আমি ওটাটাই বলি, ভাই চাচ্ছেন সিভিল ল অনুযায়ী, আপনাদের প্রস্তাবিত ইয়া অনুযায়ী 50-50। বোন, তিনি ধর্মপ্রাণ মুসলমান, তিনি চাচ্ছেন না ইসলাম আমাকে যে অধিকার আইন দিয়েছে আমি সেই অনুযায়ী আমার ইনহেরিটেন্স লটা সম্পত্তিটা চাচ্ছি। সেক্ষেত্রে আপনি এখানে সলভ কিভাবে করবেন? আপনি সেখানে কোন লটা, সিভিল ল মানা হবে নাকি ধর্মীয় ল মানা হবে? এই যে ক্যাওস, আপনি এই ক্যাওসের মধ্যে আপনি কেন ক্যাওস সৃষ্টি করছেন? অথচ আপনি যদি এই প্রস্তাবনার কিন্তু আরো অনেক অনেক ভালো, মানে আপনি যে প্রস্তাবনা চাচ্ছেন যে নারীরা যাতে তাদের প্রাপ্য হকটা বুঝিয়ে পায়, যদি আমার এটা মনে হয় না আপনি জাস্ট এখানে আপনাদের মডেলটাকে, ইনফ্যাক্ট আপনাদের যে নারীর ডেফিনেশন, সেই নারীদের যে প্রস্তাবনা সেগুলোকেই বারবার আনতে চাচ্ছেন। কিন্তু এখানে যে আমাদের দিয়ে দেওয়া আছে যে ধর্মীয় আইন অনুযায়ী, সেটা যদি প্রপার ইমপ্লিমেন্টেশন হয়, এটা আমি বলতে চাই আমাদের দেশে হয় না। আমাদের দেশে ভাইরা তাদের বোনদের অধিকার দেয় না। ইনফ্যাক্ট যদি বোন যদি ভাইয়ের কাছে গিয়ে দাবি করে, তখন তাকে লোভী বলা হয়, বা এমন হয় যে যদি দিয়েও দেওয়া হয় তারপর তার সাথে আসলে ভালো সম্পর্ক থাকে না। মোহনার ক্ষেত্রটা হয়ে গেছে কি, যে আমাদের ডিভোর্স ছাড়া আসলে মোহনা শোধ করা হচ্ছে না। বাট ইসলামের ক্ষেত্রে যদি আপনি দেখেন, এটা কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু আপনার মোহনাটা বা আস্তে আস্তে হোক, আপনাকে মোহনা মাস্ট বি দিতে হবে। সো আপনি এই প্রপার ইমপ্লিমেন্টেশন চান। আপনি এখানে আরেকটা মডেল নিয়ে এসেছেন, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া। টু বি অনেস্ট, আমি যখন মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার কেস স্টাডি করতে গিয়েছি, আমার লিটারালি হাসি পেয়েছে। আপনি কথা বলছেন ইনহেরিটেন্স ল এর ক্ষেত্রে, উত্তরাধিকারের ক্ষেত্রে আপনি 50-50 চান। আপনি এনেছেন মালয়েশিয়ার কোন আইন? মালয়েশিয়াতে যখন ডিভোর্স হয় তখন তাদের আইন আছে যে চাইলে তারা 50-50 হাজবেন্ড ওয়াইফ, মানে তাদের যদি কন্ট্রিবিউশন বেশি থাকে, যদি ওয়াইফের কন্ট্রিবিউশন বেশি থাকে তো সে বেশি দাবি করতে পারে, যদি হাজবেন্ড কন্ট্রিবিউশন বেশি থাকে তাহলে সে বেশি দাবি করতে পারে। তার মানে তাদের হচ্ছে কি ডিভোর্সের পরে যে সম্পত্তি নিরসন হবে সেক্ষেত্রে তারা 50-50 চেয়েছেন। আপনি সেটাকে এসে মিলিয়ে দিচ্ছেন ইনহেরিটেন্স ল এর ক্ষেত্রে। ইসলামে ডিভোর্সের পরে কে কতটুকু সম্পত্তি পাবে সে নিয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। ওখানে বারবার এটা ডিসকারেজ করা হয়েছে যে আপনি যে মোহরানা শোধ করে দিবেন সেটা যাতে বিয়ের পরবর্তীতে যখন ডিভোর্স হয়ে যাবে সেটা যাতে আপনি আবার ফিরিয়ে না নেন, এটার প্রতি বারবার এমফাসাইজ করা হয়েছে। মোহরানা শোধ করে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে, কিন্তু সম্পত্তি কিভাবে ডিভাইড করা হবে এই কথা কিন্তু ওইভাবে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। আপনি 4 মাযহাবের দিকে দেখেন, সেখানে কিন্তু নেই। কিন্তু আপনি নিয়ে এসেছেন একটা ডিভোর্সের পরে যে সম্পত্তি ডিস্ট্রিবিউশনের যে লটা, সেটাকে নিয়ে এসেছেন আপনি কি ইনহেরিটেন্সের ক্ষেত্রে। মানে কেন? আপনি কি লিটারালি মানে ন্যূনতম কি কোনো স্টাডি আপনারা করেননি? আমি আমার বক্তব্যের শেষ পার্টে বলতে চাই, দেখুন, যে সুপ্রিম পাওয়ার হোল্ডার তার উইজডম নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। আপনার যদি নতুন করে প্রস্তাবনা থাকে, আপনি রিসার্চ নিয়ে এসে এখানে ক্যাওস সৃষ্টি না করে আপনি সেটা উপস্থাপন করতে পারেন। কিন্তু আপনি বারবার ধর্মকে নারীর বিপরীতে দাঁড় করিয়ে, ধর্মকে প্রত্যেকটা ইনজাস্টিসের বিপরীতে দাঁড় করিয়ে আপনি এটা করতে পারেন না। আপনার সেই রাইট নেই। এবং আপনি আমাকে ঠিকও করে দিতে পারেন না যে আমি আমার ব্যক্তিগত লাইফে জাস্ট ধর্মটাকে রাখবো, এটারও আপনার রাইট নেই যে আপনি আমাকে ঠিক করে দিবেন যে আমি কতটুকুতে আমার ধর্ম রাখবো।
কারণ ধর্মই, আমি যে লাস্টলি, যে ধর্মই আমাদের ট্রেডিশন, ধর্মই আমাদের কালচার এবং ধর্মই আমাদের জীবন ব্যবস্থা। এই বলে এবং প্রশ্নগুলোর উত্থাপনের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি যে আপনি কি ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন কিনা, বা আপনাদের জনাব শিরিন পারভিন হককে সহ কমিটির যে 10 জন মেম্বার ছিল সবার কাছে আমার একই প্রশ্ন, আপনি কি ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন? কোথায় 24-এর নারী, কোথায় এখানে বাংলার নারীরা? আমার ফিলোমেট পরবর্তী আলোচনা করবেন। আমি নারী সংস্কার কমিশনের একটি সুনির্দিষ্ট প্রস্তাবনার উপরে আলোকপাত করতে যাচ্ছি, সেটা হচ্ছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এখন বিষয়টা প্রথমত আমাদের কাছে খুবই মানবিক দৃষ্টির দিক থেকে মনে হচ্ছে যে এটা খুবই যুক্তিযুক্ত। এখান থেকে আমাদের যৌনকর্মী যারা আছেন তারা অনেক বেশি লাভবান হবেন, কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথমত, যারা আমাদের এখানে যৌনকর্মী আছেন তারা কি স্বেচ্ছায় এই পেশায় আসছেন? সেটা কিন্তু আমরা এখানে তাদের যে প্রতিবেদন তার উত্তর কিন্তু এখানে আমরা পাইনি। এবং দ্বিতীয়ত, আমার নারী সংস্কার কমিশনের প্রতি কিছু প্রশ্ন রয়েছে যে আপনারা এই যে একটি প্রস্তাবনা করলেন এর সপক্ষে আপনাদের কাছে কি কোনো ডেটা রয়েছে, অথবা আপনারা কি কোনো রিসার্চ করেছেন? সেই রিসার্চের আউটকাম কি? তার কোনো কিছুই তো আপনারা আপনাদের প্রতিবেদনে উল্লেখ করেননি। আচ্ছা, এই প্রশ্নগুলো বাদ দিই। এবার যদিও আমাদের অনেক সময় স্বল্পতা ছিল, যার কারণে আমরা ফিল্ডে যে আমাদের কোনো রিসার্চ করতে পারিনি, তবে অলরেডি বেশ কিছু রিনাউন্ড মিডিয়ার যারা তাদের ডকুমেন্টারি প্রকাশ করেছে এই টপিকের উপরে, তাদের বেশ কিছু বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাচ্ছি। স্পেশালি মিডিয়াগুলোর মধ্যে রয়েছে বিবিসি, সিএনএ, আল জাজিরা। বাংলাদেশের দৌলতদিয়ার দিকে তাকান। দৌলতদিয়ার যে যৌনপল্লী রয়েছে সেখানে হাজারে হাজারে কর্মী রয়েছে যারা এই যৌন পেশার সাথে সংযুক্ত। এবার তারা এখানে কিভাবে আসছে? বেশিরভাগ প্রতিবেদনেই উঠে এসেছে তাদেরকে হয় মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে, নয়তো প্রেমিকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা এসেছে, নয়তো তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে। এবার আমি ধরে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন দেয়া হচ্ছে, কিন্তু আদৌ কি দেয়া হচ্ছে? মোটেও না। তাদের উপরে চালানো হচ্ছে পাশবিক, শারীরিক এবং মানসিক নির্যাতন। প্রথমত আমরা যদি দেখি, তাদের এখানে যারা কিশোরী যারা আসছেন এবং শিশু বয়সে যারা আসছেন তাদের গড় বয়স থাকে 14-র কাছাকাছি। এবং এই শিশুদেরকে যাতে খুব দ্রুত এই পেশায় নিযুক্ত করা যায় এবং এই পেশার উপযুক্ত করে নেওয়া যায়, এজন্য তাদের শরীরে দেওয়া হচ্ছে স্টেরয়েড হরমোন, যাতে করে তাদেরকে মোটা তাজা করা যায়। মনে হচ্ছে সে যেন মানুষ নয়, সে যেন এক পশু। গরু মোটা তাজাকরণের এক অভিনব প্রক্রিয়া। এরপরে আমরা যদি তাকাই, তাদের উপরে আরো বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের খোঁজ আমরা পেয়ে থাকি। বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সামনে তাদেরকে জোরপূর্বক উপস্থাপন করা হয় এবং উপস্থাপনের পরে তাদের উপরে চলে শারীরিক বিভিন্ন ধরনের নির্যাতন। নিজের সম্মতির বিপরীতে যে তাদেরকে এই কাজগুলোতে লেগে থাকতে হচ্ছে, শুধুমাত্র তারা পরিস্থিতির শিকার বলে। কিন্তু এই পরিস্থিতির শিকারকেই আজকে তাদের পেশা হিসেবে তাদের উপরে এক প্রকার চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই তো গেল আমাদের দেশের অবস্থা। এবার আমরা বাইরের দেশগুলোর দিকে তাকাই। বাইরে যেই সকল দেশে এই যৌন যেই পেশা এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, স্পেশালি জার্মানি এবং নেদারল্যান্ডে, সেখানে কি অবস্থা? খুব মনে হয় যেন তাদের উন্নতি হয়েছে, মোটেও না। সেখানে এই ধরনের আইনের বৈধতা দেওয়ার পরে দেখা গিয়েছে সেখানে মানব পাচার বেড়ে গিয়েছে, সেখানে নারীর উপর সহিংসতা আগের থেকে বহু গুণে বেড়ে গিয়েছে এবং অন্যান্য অপরাধ কর্ম তো তার সাথে যুক্ত রয়েছেই। তাহলে এবং তারা এখন দেখা যাচ্ছে যে এই আইনকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে। পাশাপাশি যদি আমরা আরো দেখি, জার্মানির একজন সাংবাদিক বলছেন যে এই যে আইনের আড়ালে আইনের মাধ্যমে তাদের নারীর উপরে এই যে সহিংসতা সেটাকে একটা জাস্ট বৈধতা দেওয়া হচ্ছে, এ যেন এক আধুনিক দাসত্ব নারীর। তো দিন শেষে যেই জিনিস পশ্চিমা বিশ্ব ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই জিনিস আমাদের এখানে নারী সংস্কার কমিশন কোনো রকম রিসার্চ ছাড়া, কোনো রকম ডেটা কালেকশন ছাড়া, কোনো রকম মতামত গ্রহণ ছাড়া তারা জাস্ট আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে। তো দিন শেষে আমি শুধু এটাই বলতে পারি যে এই যে নারীর উপরে যে সহিংসতা, এটা শুধু পুঁজিবাদী এবং অন্যান্য পুঁজিবাদীদের জাস্ট নারীদের ভোগ করার একটা মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে, আর কিছু নয়।
এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এটা নারীদের প্রতি যেই সহিংসতা এবং জুলুম হচ্ছে, যেই নারীদের প্রতি যেই শোষণ হচ্ছে, সেটাকে জাস্ট একটা পেশার নাম দিয়ে সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে, যেটার কোনো অর্থ আসলে থাকে না। আমি পরিশেষে একটা প্রশ্ন জাস্ট করে যেতে চাই, আজকে যদি এই পেশাকে, এই যে যৌন, এটাকে আমি পেশা বলতে রাজি না, যদি এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন? আর উল্টো ভাবে আমি যদি দেখি, আপনার পরিবারে আপনার স্বামী, আপনার ছেলে এই পেশা গ্রহণের জন্য সেই নারীদের কাছে যাচ্ছে, সেটাকে আপনি মেনে নিবেন? আমি এই দুটো প্রশ্ন রেখে আমার বক্তব্য আজকে শেষ করছি। আমার টিমমেট বাকি বিষয়ে কথা বলবেন।